কন্ট্রাসেপশন মানে হলো প্রেগন্যান্সি প্রতিহত করা, যেটা আপনি চান না, মানে অনভিপ্রেত প্রেগন্যান্সি যেন না আসে। তিনটি স্তর আছে একটা মেয়েদের জীবনে। যেমন প্রথম দিকে, বিবাহের প্রথম দিকে তাদের অনেকেরই ইচ্ছা থাকে প্রেগন্যান্সিটাকে কিছুটা ডিলে করা, কিন্তু সঠিক দিশা তারা না পাওয়ার জন্য প্রেগন্যান্সি এসে যায়। এবং প্রেগন্যান্সি যদি আপনি না চান, প্রেগন্যান্সি এসে গেল, তখন এসে যায় এমটিপি বা মেডিকেল টার্মিনেশনের ব্যাপার। মেডিকেল টার্মিনেশন আমাদের দেশে স্বীকৃত প্রথা, কিন্তু যে কোনো স্বীকৃত প্রথা হোক বা যাই হোক, একটা মেডিকেল টার্মিনেশন করতে গেলে একটা মায়েদের শরীরে একটা যথেষ্ট চাপ থাকে। কি কি চাপ থাকে? যেমন একটা তো মানসিক ব্যাপারের কথা ছেড়েই দিই, শারীরিক চাপও থাকে, শারীরিক অসুবিধা। যে কোনো ওষুধ বা মেডিসিন আপনি খান, সেক্ষেত্রে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে ব্যথা হতে পারে খুব। 3 নম্বর, অনেক সময় দেখা যায় যে ইনকমপ্লিট অ্যাবর্শন বা মিসক্যারেজ হয়েছে, মানে পুরোপুরি পরিষ্কার হয়নি, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে থাকে। এবং আমাদের হসপিটাল বা সমস্ত জায়গায় দেখা গেছে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 জন ইয়াং মেয়ে যারা নিজে থেকে ওষুধ খেয়েছিল ওভার দ্য কাউন্টার, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন বলুন বা যে কোনো কন্ট্রাসেপশন, সেক্ষেত্রে তারা সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসে। সেক্ষেত্রে এমনও আছে কয়েকজনকে বাঁচানো যায় না। আর একটা যেটা সব থেকে বিপদ, সেটা হচ্ছে যদি একটু বেশি দিন হয়ে যায়, ওষুধ যেখানে কাজ করে না, সেখানে সাকশন ইভাকুয়েশন পদ্ধতি। সাকশন ইভাকুয়েশন পদ্ধতি সঠিক পদ্ধতিতে যদি আপনি কোয়ালিফাইড ডাক্তারের কাছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নার্সিংহোমে করতে চান, তার একটা খরচা আছে। সেই খরচা অনেক সময় সেই সংসার প্রোভাইড করতে পারে না, তখন কি করে? কম্প্রোমাইজ করে। এই যেরকম আমাদের ব্যারাকপুরেও আছে, খুব খারাপ নোংরা একটা জায়গা, একই ইনস্ট্রুমেন্ট দিয়ে 4 জন 5 জন 10 জন মাকে, একই ইনস্ট্রুমেন্ট, ভাবতেও পারবেন না এতটাই অমানবিক, এবং তাতে অজ্ঞান করা হচ্ছে না। মায়েদের কমপ্লিকেশন খুব বেশি। যাদের কমপ্লিকেশন হচ্ছে না তাদের কিছুদিন পরে পেটে ব্যথা, সাদাস্রাব, ইনফেকশন, এবং তাদের একটা পিআইডি নিয়ে তারা থাকছে, এবং পরবর্তীতে তাদের বাচ্চা আসতেও অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে একটা সঠিক দিশা দেখানো দরকার যারা নতুন বিবাহিত জীবন নিয়ে এসছে, যারা চাইছেন এখনই মা না হতে, প্রেগনেন্সিটাকে ডিলে করতে। আমাদের প্রথম দরকার যে একটা সঠিক লোকের কাছে যাওয়া এবং তার সাথে আপনার যে চাহিদাটা সেটাকে জানানো। অনেকগুলো পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট পদ্ধতি আমাদের দেশে আছে। আমাদের সরকারও সেই পদ্ধতিগুলো প্রোভাইড করে বিনা পয়সায়, জানতে হবে সেগুলো। নতুন যারা বিবাহিত, তার মানে ইয়াং মা, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের প্রেশার, সুগার বা অন্য কিছু তেমন কিছু থাকে না। আমরা জেনে নিই হিস্ট্রি থেকে যে তাদের ব্লিডিংয়ের প্যাটার্নটা কীরকম, তাদের রক্তের কোনো অসুবিধা আছে কিনা, মাসিক যে বা মেনস্ট্রুয়েশনের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এইসব দেখে প্রেশার চেক করে তাদের কোনো মাথা ব্যথা হয় কিনা, বমি হয় কিনা, মাইগ্রেন আছে কিনা, বা ফ্যামিলিতে আনডায়াগনোজ কোনো ভেজাইনাল ব্লিডিং, সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ওভেরিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, এসবগুলো আছে কিনা। এবং সেই মায়েদের একটা আমরা ব্লাড প্রেশার চেক করে, তাদের ওজন চেক করে একটা তাদেরকে পদ্ধতি বলি। বিশেষ যে ইয়াং মেয়েদের পক্ষে আমরা সবসময় চেষ্টা করি যে একটা কন্ট্রাসেপটিভ পিলস দেওয়া যায় কিনা। কন্ট্রাসেপটিভ পিলসের সব থেকে ভালো দিক হচ্ছে যে মেয়েদের মেনস্ট্রুয়েশন রেগুলার নয়, যেমন পিসিওএস, আপনি অনেক সময় কোশ্চেন করেন যে পিসিওএস মানে পলিসিস্টিক যাদের আছে, তাদের কিন্তু এটা ভীষণ উপকারী। মেনস্ট্রুয়েশনটা ঠিক হয়, আনওয়ান্টেড প্রেগনেন্সি আসছে না, এবং মেনস্ট্রুয়েশন রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোও কিন্তু হয় না। কিন্তু সিলেক্টেড কেসে বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে আমরা কিন্তু কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বিভিন্ন ধরনের পাওয়া যায়।
একটা প্রথম আমাদের অন্তরায় যে প্রেগনেন্সি পিল খেলে পরে কি বেবি আসতে অসুবিধা হবে? একদমই নয়, একদমই নয়। আপনি যে মাসে আপনি প্রেগনেন্সি পিল বন্ধ করবেন, যে এই পিলগুলো, পরবর্তী মাসেই কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে। এটা তো ছোট্ট একটা প্রশ্ন, এই অতিমাত্রায় এই প্রেগনেন্সি পিল খেলে সেটা কি শরীরের পক্ষে ক্ষতিকারক? এবার হচ্ছে, আপনি সমস্ত কিছু ক্ষেত্রে প্রথম কথা বলেছিলাম আপনাকে যে পিলগুলো দেওয়ার আগে সেই মায়ের আমরা একটা চেক আপ করে নিই, তার শারীরিক কোনো অসুবিধা কিছু আছে কি। যদি কারো, আমরা আগে বললাম যেটা, যদি প্রেশার না থাকে, যদি সুগার বেশি না থাকে, সেই মা যদি স্মোকিং না করে, এই যে কয়েকটা জিনিস, হ্যাবিটস যদি না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিওসি পিলস খুবই উপযোগী এবং উপকারী। তবে হ্যাঁ, মাইগ্রেন থাকলে, যেমন মাথা ব্যথার সাথে বমি, আমরা এই পিলগুলো দিতে বারণ করি। সেই জন্য আগে হিস্ট্রি নিয়ে এবং প্রেশার সুগার চেক করে আমাদের এটা দেওয়াটা ভালো। একদমই এই ওষুধগুলো কিন্তু কখনো বন্ধ্যাত্ব করে না, মানে ইনফার্টিলিটি করে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এর অনেকগুলো উপকারিতা আছে। প্রথম উপকারিতা আপনাকে বললাম যে আনওয়ান্টেড প্রেগনেন্সি ঠেকাবে, সেটা মায়েদের শরীরের পক্ষে যথেষ্ট দরকারি। 2 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশন রিলেটেড যে পেইন, ডিসমেনোরিয়া, এই রোগ এই ওষুধগুলোতে কিন্তু একদম সেরে যায়। ইরেগুলার সাইকেল ঠিক হয়ে যায়। পলিসিস্ট যদি কারো থাকে, 6 মাস বা 1 বছর খাওয়ার পরেই দেখবেন অনেক উন্নতি হয়ে গেছে। যাদের অ্যানিমিয়া আছে, বেশি ব্লিডিং হয়, তাদের কিন্তু এই ওষুধের জন্য ব্লিডিংটা একটু কমে, তার জন্য অ্যানিমিয়ার ইমপ্রুভমেন্ট হয়। এছাড়া আমাদের শরীরে যে যে অসুবিধাগুলো অনেক সময় দেখা যায়, যে লং টার্ম ডিজিজ, যেমন আপনি সার্ভাইকাল ক্যান্সার, কিছুটা এটা কমায় না, অবশ্যই কমায় না, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার এই ওষুধে কিন্তু কমে। ওভারিতে সিস্ট, ছোট সিস্ট, যদি কোনো রকম সিম্পল সিস্ট থাকে, এই ওষুধে কিন্তু কিওর হয়ে যায়। তাহলে এতগুলো কিন্তু উপকারিতা এই ওষুধের আছে, সেগুলোর কিন্তু সঠিকভাবে বললে এবং মায়েরা যদি এগুলো খেলে, তাদের কিন্তু এই উপকারগুলো পেতে পারে না। একটাই অসুবিধা আমি আমার প্র্যাকটিসে দেখেছি, যে অনেকের কিন্তু এই ওষুধগুলো খেলে একটু বমি বমি ভাব থাকে প্রথম 15 দিন 10 দিন, এরকম একটু সহ্য করে নিলে কিন্তু অসুবিধা হয় না। আর যিনি সহ্য করতে একদমই পারবেন না, তার কথা তো আলাদা, তাকে আমরা অল্টারনেটিভ দেবো। অল্টারনেটিভ যেমন, নতুন বিবাহিতদের অবশ্যই সবসময় যে কারো পক্ষে কন্ডোম ইউজ করা উচিত। আমি পার্সোনালি ইয়াং মেয়ে যারা বিবাহিত বা বিবাহিত নয়, এরকম যাদের সেক্সুয়াল এক্সপোজার হচ্ছে, তাদের বলি, নিজের প্রোটেকশন নিজে নিন। আমাদের দেশের সমাজটা এমনই, সমস্ত দোষটা কিন্তু নারীদের ক্ষেত্রেই পৌঁছায়। অতএব নিজের প্রোটেকশন আপনি নিজে নিন। আর অবশ্যই যদি আপনার বিবাহিত, মানে যদি আপনি জানেন যে আপনার স্বামীর কোনো রকম কোনো অসুবিধা নেই, সেসব ক্ষেত্রে বা বেবি নেওয়ার সময় আপনি কন্ডোম না ইউজ করতে পারেন। আদারওয়াইজ যদি কারো অবিবাহিতদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, যদি আপনি পিলও খান, তবুও অবশ্যই আপনার মেল পার্টনারকে কন্ডোম ইউজ করতে বাধ্য করুন। তাতে করে কি হবে? তাতে করে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা হবে না, যেটা আমরা বলছিলাম সার্ভাইকাল ক্যান্সার, যে বা এছাড়াও আরও STI যেগুলো আছে সমস্ত কিছু। তো এটা কিন্তু নিজের প্রোটেকশনটা নিজেরই নেওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে, তো এই ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ সবসময় নেওয়া যায়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল হলো। 3 নম্বর হচ্ছে, আমাদের আরও নন কন্ট্রাসেপটিভ ট্যাবলেটস এসে গেছে, যেমন আমাদের গভর্নমেন্ট থেকেও দেওয়া হয় বা বাজারেও পাওয়া যায়, অরমেলক্সিফেরন বলে, সপ্তাহে 2 বার করে খেতে হয়, এটা নেওয়া যেতে পারে। শুধু প্রোজেস্টেরন পিল এসে গেছে বিশেষ বিশেষ অবস্থায়, সেটা নিতে পারেন। 3 নম্বর হচ্ছে কপার টি বলে, যেটা আপনারা জানেন যে জরায়ুর মধ্যে একটা ছোট যন্ত্র দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু অবশ্যই খুবই উপকারী। এটাতে বিশেষ করে যাদের হাইপারটেনশন আছে, সুগার রয়েছে, যাদের সিস্টেমিক ডিসঅর্ডার রয়েছে, তাদের জন্য এটা খুবই উপকারী। ইভেন যাদের কার্ডিয়াক ডিজিজ রয়েছে, তাদের জন্যও কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো ইউজ করা যেতে পারে, যেখানে আপনি ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন দিতে পারছেন না, যাদের রক্ত জমাট বেঁধে যাওয়ার ক্ষমতা বেশি থাকে, তাদের জন্যেও কিন্তু এই কপারটি খুবই উপকারী। আমাদের এই যে একটা অনেকগুলো ব্যবস্থা আছে, এবং এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যেও আর একটা কোশ্চেন সবসময় বলেন যে ওষুধ খেয়ে মোটা হয়ে যাবে কিনা। ওষুধ খেয়ে মোটা হয় না। আমাদের যে যে এখন উন্নত ধরনের ওষুধ বা সিওসি পিল, কম্বাইন্ড পিলস এসে গেছে,
তাতে কিছু কিছু পিলে ওজন কমা কথা, ওজন বাড়ে আমাদের নিজস্ব জীবনশৈলীর জন্য, সেটাকে মেনে নিতে হবে। আপনি যে মাঝপথে একটা হাইপার টেনশন নিয়ে বললেন, আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে গর্ভাবস্থায় যদি হাইপার টেনশন হয় সেক্ষেত্রে কি কি হতে পারে, কি সম্ভাবনা হতে পারে? একদম। আমাদের যে দেশের মাতৃমৃত্যু হার এখন অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট ওয়েস্ট বেঙ্গলে 103, সেটা লাস্ট ইয়ারে আরো একটু বেড়ে 109 প্রতি 1 লাখ মানুষের জীবিত বাচ্চা জন্মানোর ক্ষেত্রে হয়েছে, যেটা ন্যাশনাল লেভেল হচ্ছে এখন 93। আমরা তার থেকে অনেক বেড়ে গেছে, কোনোদিনই আমাদের বেশি ছিল না। আমরা গর্ব করে বলতাম ন্যাশনাল বা জাতীয় লেভেলের থেকে আমাদের পশ্চিমবাংলার মাতৃমৃত্যু হার কম। এটা আমাদের খুবই একটা দুর্ভাগ্যের কথা যে আমরা কিন্তু জাতীয় গড়ের থেকে বেশি হয়ে গেছে আমাদের। এই যে মাতৃমৃত্যুর যে কারণের যে 5টা কারণের মধ্যে এখন দেখা যাচ্ছে যে হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি হচ্ছে আমাদের হিসাবে 1 নম্বর। তাহলে কি সেটা? প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় একটা মা যখন আসে, হাইপারটেনশন তার আগে থেকেও থাকতে পারে, তাকে বলা হয় ক্রনিক হাইপারটেনশন, তার প্রেগন্যান্সি এসে তার একটা কমপ্লিকেশন হতে পারে, অথবা শুধু প্রেগন্যান্সি ইটসেলফ ক্যান কজ হাইপারটেনশন। সেসব ক্ষেত্রে আমরা সাধারণত 20 সপ্তাহ অবধি মায়ের প্রেশারটা নর্মাল থাকে, 20 সপ্তাহের পর থেকে প্রেশারটা বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কেননা প্রেগন্যান্সিতে যে যে হরমোনাল চেঞ্জগুলো থাকে, যে যে কেমিক্যালগুলো চেঞ্জ হচ্ছে, যে যে ভ্যাসো প্রেশার মানে প্রেগন্যান্সি যে আমাদের দেশে ভাস্কুলার সিস্টেমের উপর যে যে এফেক্ট আছে, যে যে এলিমেন্টের, সেইগুলোর একটা অল্টারেশন হয়। তার ফলে দেখা গেছে কিছু কিছু আমাদের ক্ষেত্রে হাইপারটেনশন দেখা যাচ্ছে 20 সপ্তাহের পরে, তাদেরকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। এদের একটা বিশেষ সুবিধা, এরা প্রথম থেকে থাকে না প্রেশারটা, বা 20 সপ্তাহের পরে হয়, তারপরে তাদের বাড়তে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে জেস্টেশনাল আমরা তাদের বলি যাদের পরবর্তী ডেলিভারির 3 মাসের মধ্যে আবার নর্মাল প্রেশার এসে গেল। কেননা প্রেগন্যান্সির কারণ, তার সাথে সাথে যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টাটাকেই কারণ ধরা হয় এই হাইপারটেনশনের। প্লাসেন্টা থেকে যে যে অর্গানিক সিক্রেশনগুলো হচ্ছে সেই, তাহলে প্লাসেন্টাকে যখন রিমুভ হয়ে গেল, তাহলে আপনার কালপ্রিট বেরিয়ে গেল, প্রেশার আবার নর্মাল হয়ে গেল মায়ের, তাকেই বলা হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। আর একটা হতে পারে যেটা, এই হাইপারটেনশনটা শুধুমাত্র যে বিপজ্জনক তা না, হাইপারটেনশনটা ডিগ্রিটা বাড়তে বাড়তে কিছু কিছু ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া বলে একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, মানে শুধু যে প্রেশারটা শরীরেই রইল তা না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সে খারাপ করতে শুরু করলো। তার মধ্যে প্রধান হচ্ছে কিডনি এবং লিভার, কিছু কিছু একটা ব্রেনও বটে। এই প্রি এক্লাম্পসিয়া মায়ের শরীরের পক্ষে খুবই বিপজ্জনক, বাচ্চার জন্য খুবই বিপজ্জনক, এবং এই প্রি এক্লাম্পসিয়া থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটা খিঁচুনিতে পরিণত হয়, সেটাকে বলা হয় এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া ইজ ভেরি ডেঞ্জারাস, এবং এই যে কোনো পরিস্থিতিতে আমাদের এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে হবে, আদারওয়াইজ মাতৃমৃত্যু হার এই হাইপারটেনশন থেকে কিন্তু আমরা কমাতে পারবো না। হাইপারটেনশন ইটসেলফ শুধুমাত্র প্রেশারের জন্যই 100 জন মায়ের মধ্যে 25 জনের মৃত্যুর কারণ এটা। মানে আমাদের যে 109 জন আছে তার মধ্যে অন্তত 26 থেকে 27 জন মা শুধুমাত্র এই হাইপারটেনশন বা প্রেশার জনিত কারণে মারা যাচ্ছে। কি কি হতে পারে মায়ের? প্রথম হচ্ছে প্রেশারটা খুব দুম করে বেড়ে যেতে পারে, হঠাৎ করেই বেড়ে যেতে পারে, যেটা মা কিছুদিন আগে হয়তো 2 সপ্তাহ আগে প্রেশার দেখে এসছেন, তখন নর্মাল ছিল, কিন্তু এর মধ্যে হঠাৎ করে বেড়ে গেল। সেগুলো দেখারও কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমরা সবসময় বলে দিই মাদের, বা মাদেরও একটু জানা দরকার যে প্রথম প্রেশার বাড়ার লক্ষণ হিসাবে আমরা, প্রেশার বাড়লে মাথা ব্যথা বাড়ে আমরা জানি, আমাদের দেশে মাথা ব্যথা বেশিরভাগ মায়েদেরই থাকে, তারা ভাবে এটা সাধারণ মাথা ব্যথা, কিন্তু তা নয়। এই মাথা ব্যথার সাথে যদি বমি বমি ভাব থাকে, আপনি ভাববেন সঙ্গে সঙ্গে প্রেশারটা দেখে নিতে হবে। মাথা ব্যথার সাথে সাথে আপনার পেটে ব্যথা, পেটের উপরের দিকে ব্যথা, যেখানে লিভারটা আছে সেখানে এপিগ্যাস্ট্রিক পেইন বলি আমরা, সেটা বাড়তে পারে। চোখে দেখতে অসুবিধা, হঠাৎ করে মনে হবে একটা ফ্ল্যাশিং অফ লাইটস হচ্ছে, তাহলেই কিন্তু একটা ভীষণ বিপজ্জনক সাইন। প্রস্রাব কমে যাওয়া, ইউরিন কমে যাওয়া,
ভালো ইউরিন হচ্ছিল হঠাৎ করে কমে যাবে, সেটা কিন্তু ভীষণ বিপদের সাইড। শ্বাসকষ্ট, হাঁটা চলার অসুবিধা, এই সবগুলো মিলে আমরা বলি যে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। এই প্রিএক্লাম্পসিয়া ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। তো সেই জন্যে এই মাল্টি সিস্টেম ডিসঅর্ডারটা থেকেই ঠিক করতে হবে। এটা মায়ের বিপদ, তাহলে হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে হার্ট ফেলিয়ার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, সেরিব্রাল অ্যাটাক হতে পারে, পালমোনারি এডিমা হতে পারে, সাডেন মায়ের কিন্তু মৃত্যু অবধি হতে পারে। আর এক্লাম্পসিয়া, প্রিএক্লাম্পসিয়া তো আমরা বললাম। বাচ্চার জন্য এটা খুবই বিপজ্জনক। কি কি হতে পারে বাচ্চার? প্রথমত হচ্ছে বাচ্চা ছোট হয়ে যেতে পারে, যেটাকে বলে ইন্ট্রাইউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন। বাচ্চার জল কমে যেতে পারে, বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, বাচ্চা পরিপূর্ণ ম্যাচিওর হওয়ার আগে হয়ে যেতে পারে, তাকে বলে প্রিম্যাচিওর ডেলিভারি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্লাসেন্টা বা ফুলটা প্রেশারের জন্য হঠাৎ করে মায়ের শরীর থেকে সেপারেট হয়ে যেতে পারে, সাডেন, সেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমারেজ বা রেট্রোপ্লাসেন্টাল হেমারেজ। তাতে করে সাডেন বেবি ডেথ হয়ে যেতে পারে। তো এই বিপদগুলোর জন্যে আমরা প্রেশার বা হাইপারটেনশন ইন প্রেগনেন্সিটাকে ভীষণ ভীষণ ভীষণভাবে আমরা বলি লক্ষ্য রাখতে। মায়েদের শুধু লক্ষ্য রাখলে হবে না, বাড়ির ফ্যামিলির সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর প্রতিদিন তো মাকে নিয়ে ডাক্তার বা হসপিটালে যাওয়া সম্ভব নয়, সেই জন্য এটা প্রতিহত করার এখন প্রধান উপায় হোম মনিটরিং অফ ব্লাড প্রেশার। মানে বাড়িতে আপনাকে কিন্তু সকাল বিকাল মায়ের প্রেশার দেখে জানাতে হবে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের জানা উচিত যে যখন মায়েরা কোনো হসপিটালে যাচ্ছে বা কোনো চেম্বারে যাচ্ছেন কোনো, তার কিন্তু সেই একটা টেনশনের জন্য কিন্তু প্রেশারটা অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তার একটা ডাক্তারি নাম আছে, নাম হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন, মানে সাদা কোট, মানে ডাক্তাররা সাদা কোট পরলে তাদের দেখলেই হাইপারটেনশন। তো সেটা থেকে সেটা না একটা নর্মালি সত্যি সত্যি প্রেশার বেশি, সেটা বুঝতে গেলেও কিন্তু আপনাকে বাড়িতে প্রেশার মনিটরিং করতে হবে। বাড়িতে একটা ভালো মেশিন এবং প্রেশার দেখা তো কোনো ব্যাপারই নয়, যে কেউ যে কোনো সময় দু তিনবার একটা ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখে নিলেই কিন্তু এটা দেখা সম্ভব। এটা কিন্তু পরিবারের জন্যে একটা বড় দায়িত্ব যে সেই মায়ের যে কোনো সময় প্রেশার দেখার ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ কোনো অবস্থাতেই কিন্তু এই হাইপারটেনশন জনিত সাডেন যে অসুবিধাগুলো মা এবং বাচ্চার যে মৃত্যু হার বাড়িয়ে দিচ্ছে, সেটাকে কিন্তু আমরা কমাতে পারবো না। দেখো, আপনি যেটা বললেন হাইপার টেনশনের বিষয়টা, কিন্তু তার আগে আপনি বলেছেন যে আমাদের ভারতবর্ষে মৃত্যুর হার মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে 5টি প্রধান কারণ আছে। এই কারণটা যদি একটু ব্যাখ্যা করে, এই 5টি প্রধান কারণ কি কি আছে, কেন হচ্ছে, এবং সেই যদি হার বৃদ্ধি কমাতে হয় সেক্ষেত্রে কি কি করণীয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সত্যি সত্যি অ্যাজ এ গাইনিকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান হিসাবে আমার যে দায়িত্ব এবং সমস্ত কিছু প্রতিনিয়ত আমাদের সবাইকে এটাই এখন মনে করাচ্ছে যে কেন মায়ের মৃত্যু হার আমাদের দেশে বাড়ছে, আমাদের দেশে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে। একটা তো আমি বললাম হাইপারটেনশন, যেটাকে হোম মনিটরিং বা বাড়ির সবাই মিলে সেটাকে কিন্তু সামলাতে হবে। শুধুমাত্র সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থায় আমি যদি একেবারে শেষ অবস্থায় নিয়ে যাই, কারো পক্ষে সেটা কিন্তু সম্ভব নয়। মানে একটা স্ট্রোক হয়ে গেল বা একটা কনভালশন হয়ে গেল, যেটা এক্লাম্পসিয়া বলি, বা একটা হার্ট ফেল করে গেল, সেই অবস্থায় নিয়ে পৌঁছলে তো সত্যি সত্যি আমাদের সমস্ত ক্ষেত্রে তো ভালো রিপোর্ট ভালো করা সম্ভব নয়। সেই জন্যে আগে থেকে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, প্রিভেনশন এবং আর্লি ডিটেকশন, যেটা আমি বললাম। নেক্সট খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের কারণ হচ্ছে এই পিপিএইচ বা এপিএইচ, মানে হেমারেজ, মানে রক্তপাত। রক্তপাত আমি একটু আগে আপনাদের বললাম যে রক্তপাত কিন্তু একটা মিসক্যারেজ বা অ্যাবর্শনের ওষুধ খেয়েও হতে পারে, একটা একটোপিক প্রেগনেন্সির জন্য হতে পারে। তো এই প্রেগনেন্সিয়ালে যে রক্তপাতগুলো হয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই ওভার দ্য কাউন্টার মেডিসিন খেয়ে, হাফ মেডিসিন খেলাম, তারপরে হাফ অ্যাবর্শন হওয়ার পরে ব্লিডিং হতে থাকলো, এই আজকে সেরে যাবে, কালকে সেরে যাবে, বাড়ির লোক বললো আর 2 দিন দেখি, এই করে করে কিন্তু মায়ের রক্ত কিন্তু একেবারে শূন্য অবস্থায় পৌঁছচ্ছে। এটা একটা একটোপিক প্রেগনেন্সি, মানে জরায়ুর বাইরে যেটা ব্লিডিং হয়। এছাড়া অ্যান্টিপার্টাম হেমারেজ, মানে প্লাসেন্টা যদি আমাদের নিচের দিকে থাকে, প্লাসেন্টা প্রিভিয়া বলি, সেটা একটা কারণ।
এই প্লাসেন্টা অনেক সময় জরায়ুর সাথে আটকে থাকে, তার নাম হচ্ছে প্লাসেন্টা অ্যাক্রিটা সিনড্রোম। মানে প্লাসেন্টাটা যেটা ডেলিভারির পরে নিজে থেকে চলে আসা, মানে মায়ের শরীর থেকে ছেড়ে যাওয়া কথা, সেটা ছাড়ছে না, বিকজ প্লাসেন্টা কিন্তু ওই মাসলের মধ্যে ঢুকে আছে। এটাকে প্লাসেন্টা অ্যাক্রিটা সিনড্রোম বলে। এগুলো ডায়াগনোসিস করা সম্ভব আগে ভালো সোনোগ্রাফি দিয়ে, অথবা ডেলিভারির পরে জরায়ু কন্ট্রাক্ট করলো না, অ্যাটনিক ইউটেরাস, অথবা কোনো ইনজুরি হলো, অথবা কোনো আমরা ফোরসেপস বা ভেন্টুস কোনো ডেলিভারির পরে আমরা কিন্তু মায়ের রক্তপাত হতে পারে। এই রক্তপাতের প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের মায়েদের অ্যানিমিয়া আগে থেকেই থাকে, তার মানে রক্ত শরীরে কম। তারপরে ডেলিভারির পরে বা ডেলিভারির সময় বা ডেলিভারির আগে ইন প্রেগনেন্সি যে কোনো অবস্থায় ব্লিডিং হলে সেই মা কিন্তু ওই রক্ত যেটা ক্ষরণ হলো সেটাকে সে সঠিকভাবে মোকাবিলা করতে পারে না, সেক্ষেত্রে মায়ের মৃত্যু হয় বেশি। তাহলে হেমারেজ ইন প্রেগনেন্সি একটা। আমাদের এই হেমারেজ ইন প্রেগনেন্সির জন্য কয়েকটা প্রিভেনশনের ব্যাপার আমি বলবো, সেটা পরে বলছি। তাহলে আর একটা কারণ কি, যেটা আপনাদের বললাম যে আনওয়ান্টেড প্রেগনেন্সি এমটিপি, সেটা থেকে কিন্তু একটা সেপটিক অ্যাবর্শনের দিকে চলে যায়। তার হাইপার টেনশন, ডেলিভারি সংক্রান্ত ব্যাপার, ডেলিভারি সংক্রান্ত মানে ডেলিভারি হতে গিয়ে যে অসুবিধাগুলো, ডেলিভারি হতে গিয়ে প্রলং লেবার, অনেকক্ষণ ধরে ডেলিভারি চলছে কিন্তু তার ডেলিভারি হচ্ছে না, সেই সব ক্ষেত্রেও কিন্তু মায়ের মৃত্যু হার বাড়ে। তাহলে ডেলিভারির সময়ের যে কমপ্লিকেশনগুলো, ডেলিভারি হতে দেরি হওয়া, রক্তপাত, রক্তাল্পতা, হাইপার টেনশন, সেপটিক অ্যাবর্শন, এইগুলো কিন্তু হচ্ছে মেইন কারণ। এর মধ্যে হেমারেজ বা রক্ত, যেটা আমাদের রক্ত, আমাদের যেটা বলি রক্ত, কি বলবো আর কি, হেমারেজ বা রক্তক্ষরণ, ঠিক। এই রক্তক্ষরণ যেটা হয় সেটা আমাদের সমাজের একটা দায়িত্ব আছে। ধরুন আজকে আমাদের একটা প্রত্যন্ত গ্রামের থেকে একটা মায়ের রাত্রিরে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ এমনই একটা জিনিস, যদি খুব বেশি পরিমাণ রক্তক্ষরণ হয়, আমরা বলি হেমারেজ ইজ দ্য ফাস্টেস্ট কিলার অফ দি মাদার। মানে এই রক্তক্ষরণ হচ্ছে মাকে সব থেকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। 2 ঘন্টা যদি একটা মায়ের রক্তক্ষরণ হতে থাকে, সেই মা মারা যেতে পারে, অনলি 2 আওয়ার্স। এক্ষেত্রে একটা ডেলিভারির পরে প্রত্যন্ত গ্রামে বা বাড়িতে বা কোনো একটা হেলথ সেন্টারে যদি ডেলিভারির পরে কোনো মায়ের রক্তক্ষরণ হতে থাকে, সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা না নেওয়া হয় একদম ইমার্জেন্সি হিসাবে, তাহলে ভাবুন সেই প্রত্যন্ত গ্রাম থেকে একটা মেডিকেল কলেজে পাঠাতেই তো 2.5 থেকে 3 ঘন্টা লাগে। অনেকে রাত্রে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, রাত্রে কোনো ব্যবস্থা নেই। রাত্রিরে আমাদের ব্যারাকপুরের মতো জায়গাতেই রাত্রিরে কোনো এমার্জেন্সি হলে আমরা এতগুলো হসপিটাল থাকা সত্ত্বেও বাড়ির কি বিব্রত অবস্থা, তাহলে প্রত্যন্ত গ্রামের মায়ের কি অবস্থা। বাড়ির লোকেরা ভাবছে কাল সকালে নিয়ে যাও, সকাল হতে হতে কিন্তু মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। অতএব এমার্জেন্সি ফুডিংয়ে বাড়ির লোককেও বুঝতে হবে যে এই সময়টা কিন্তু দেওয়া যাবে না, যে করেই হোক, যে অবস্থাতেই হোক, আমাদের কিন্তু দ্রুত হসপিটালে পৌঁছতে হবে। এবার হসপিটালে পৌঁছে প্রবলেম, বেশিরভাগ হসপিটালগুলোতে আমাদের হেলথ সেন্টারের পরে যে সাব সেন্টার রয়েছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, দ্রুত পৌঁছে গিয়ে সেখানে সরাসরি পৌঁছে গিয়েই আপনি ট্রিটমেন্ট পাবেন, আমাদের সিস্টেমের জন্য সেটা কিন্তু নয়। প্রথমে খাতা লেখা এইগুলো করতে করতে, আমি আমাদের হসপিটালে একটা আমাদের স্টাডি হয়েছিল যে একটা মায়ের ভর্তি হতে কতক্ষণ লাগে। আমরা দেখেছিলাম প্রায় 1 ঘন্টা সময় লাগে শুধু ভর্তি হতে। তাকে ভর্তি করেছে ডাক্তারবাবু, লিখে দিয়েছে, কম্পিউটারে টিকিট করছে, কম্পিউটারের টিকিট বাড়ির লোক নিয়ে এলো, তারপরে সেই মাকে বাড়ির লোক এবং একজন জিটিএ মিলে ঠেলে লেবার রুমে নিতে নিতে তার 1 ঘন্টা লাগছে। তাহলে দেখুন 2 ঘন্টার মধ্যে যে মা মারা যেতে পারে, তার 2 থেকে 3 ঘন্টা লাগলো হসপিটালে পৌঁছতে, 1 ঘন্টা লাগলো ভর্তি হতে, তারপর চিকিৎসা হতে, তারপরে সেখান থেকে ব্লাড আপনি যদি বা লিখে দিলেন, ব্লাড আস্তে আস্তে আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হসপিটালে আমাদের জুনিয়ররা দৌড়ে চলে যায়, তারা নিয়ে আসে, কিন্তু সব ক্ষেত্রে তো এটা সম্ভব হয় না। এবার পৌঁছলেন আপনি ব্লাড ব্যাংকে, দেখলেন আজ এখানে ব্লাড নেই, তাহলে কি হবে সেই মাকে? তাহলে 3টে জায়গায় কিন্তু আমরা ডিলে আইডেন্টিফাই করতে পেরেছি। একটা হচ্ছে ডিলে ইন সিকিং কেয়ার, মানে বাড়ির লোকেরা এই সিচুয়েশনের গভীরতা বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে দেরি করেছে, এই ডিলে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ডিলে ইন রিচিং দ্য হসপিটাল,
মানে এই যে জার্নি করছেন, রাস্তাঘাট গাড়ি পাচ্ছেন না, কাউকে নদী পথে আসতে হবে, নদী পার হয়ে আসতে হবে, সকালে ছাড়া আপনার কোনো ফেরি নেই। তো এইগুলো কিন্তু আমাদের দেশের অন্তরায়। 3 নম্বর হচ্ছে আপনি যদি বা কোনোভাবে পৌঁছলেন হসপিটালে, সেখানে গিয়ে সিস্টেমের জন্যে, যেগুলোকে এখন কিন্তু আমরা চেষ্টা করছি সেই সিস্টেমগুলোকে কমানো। যেমন আমার হসপিটালে আমি যেটা করেছি, 3 রকমের আমরা কার্ড করেছি। এই ধরনের মাদের যাদের খুব জরুরি অবস্থা, তাদের আমরা লাল ট্যাগ দিয়ে দিয়েছি। লাল ট্যাগ মানে তারা গিয়ে কম্পিউটারে গিয়ে 15 মিনিটসের মধ্যে তাদের টিকিট করে দিতে হবে, 15 মিনিটের মধ্যে। আর একটা হচ্ছে হলুদ, তাদের 30 মিনিটের মধ্যে। আর একটা সবুজ, যাদের একটু দেরি করে ভর্তি করলেও চলবে। সো এই যে আমরা বলি ট্রায়াজি, মানে কোন পেশেন্টকে আমরা আগে করতে হবে, এই সিস্টেমটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের হেড অফ দি ডিপার্টমেন্ট। আমি আমাদের লাক্সা বলে যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামের জন্য আমাদের যে ডিপার্টমেন্টের যে উন্নতিগুলো হয়েছে, তার মধ্যে এটা একটা প্রধান। আমি বলবো যে আমরা এই রেড, ইয়েলো এবং গ্রিন যে কার্ড, সেটা করতে পেরেছি। আমার হসপিটালে কথা ছেড়ে দিয়ে আমি আমার RSV সেন্টারের কথা বলতে পারি। কয়েকদিন আগে আমাদের কাছাকাছি একটা মেডিকেল কলেজ থেকে একটা মা সেই মেডিকেল কলেজে 3 দিন গেছে। সে 3 দিন গিয়ে আউটডোরে দেখানোর পরেও তার, আমি বলবো, সঠিক মূল্যায়ন না হওয়াতে সে রাত 11টার সময় আমার RSVতে এলো। RSVর সুবিধা, আমি নিজে সোনোগ্রাফি করতে পারি এবং তখনই একটা ল্যাবরেটরি থাকে, ইউরিন টেস্ট থেকে শুরু করে ব্লাড টেস্ট সবই করতে পারি আমরা ইমিডিয়েট বেসিসে। তাকে আমি যখন ইউরিন টেস্ট করলাম পজিটিভ, তাকে সঙ্গে সঙ্গে আমি নিজে সোনোগ্রাফি করলাম, দেখলাম পেটের মধ্যে প্রচুর লিকুইডস বা ফ্লুইডস রয়েছে, যেটা ব্লাড হওয়ারই সম্ভাবনা বেশি। এবং ইয়াং মেয়ে, হিমোগ্লোবিন করলাম 3। মেয়েটা ধুকছে, তাই আসতে পারেনি। একটা ইয়াং মেয়েকে 2 জন ধরে নিয়ে এসছে। সে কিন্তু 3 দিন ধরে আমাদেরই কাছের মেডিকেল কলেজে দেখিয়েছে। তাকে যখন আমি বললাম এটা একটা রাপচার্ড একটোপিক, মানে পেটের মধ্যে এতটাই রক্তপাত হয়েছে, ওকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে এবং ইমিডিয়েটলি তার আগে অপারেশনটা করতে হবে, কেননা রাপচার্ড একটোপির আগে অপারেশন, তারপরে ব্লাড। আমি বললাম এক্ষুনি তুমি মেডিকেল কলেজে চলে যাও, আমি লিখে দিচ্ছি, আমার পরিচিত লোকেরা আছে, আমি তাদের বলে দিচ্ছি। এমনই অবস্থা, তারা বলল স্যার আমরা বাইরে মরে যাবো, তাও ঠিক আছে, কিন্তু 3 দিন ধরে আমরা এরকমভাবে ঘুরেছি। এটা আমাদের ফল্ট, আমাদের ফল্ট। আমি বলছি সব জায়গায় যে আমরা সঠিকভাবে চলছি তা নয়, কিন্তু এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না যে একটা মা 3 দিন ধরে হসপিটালে যাচ্ছে, তার একটোপিক ডায়াগনোসিস হবে না, তার রাপচার্ড একটোপিক হয়ে তার 3 গ্রাম হিমোগ্লোবিন হবে এবং গরিব মানুষ। যাই হোক, তাকে বাঁচানো গেছে। তো এটা হচ্ছে আমাদের RSVর, আমরা যেটা বলি যে এখানে একই ছাদের তলায় আপনার কিন্তু সমস্ত ব্যবস্থা আছে। আপনি আসবেন এবং একই জায়গায় কিন্তু আপনার ডায়াগনোসিস অবধি আমরা মোটামুটি গ্যারান্টি দিই, করে দিই। কি কি ব্যবস্থা আছে সেটা যদি একটু সাধারণ মানুষ, এইখানে যেমন আমি বললাম অ্যাড্রেসটা কোথায় সেটাও যদি একটু ক্লিয়ার। RSV ব্যারাকপুর স্টেশনের পাশে, আগে যেটা দেবশ্রী হল ছিল, সেই জায়গায় যে বিল্ডিংটা হচ্ছে আদ্ভিক ভবন, তার 3rd ফ্লোরে। এখানে এমার্জেন্সি আপনার ইউরিন টেস্ট 24 আওয়ার্স বলবো না, রাত 12টা অবধি হয়। ব্লাড টেস্ট রাত 11টা অবধি, সব রকম ব্লাড টেস্ট হয়। আলট্রাসোনোগ্রাফি সমস্ত রকম, এবং এমার্জেন্সি অবস্টেট্রিক আর আলট্রাসোনোগ্রাফি রাত 11টা 12টা অবধি সমস্ত ক্ষেত্রে হয়। যখন সোনোলজিস্ট যদি না থাকেন, আমি নিজে করি। তো এই যে এমার্জেন্সি যেগুলো, এর সাথে সাথে আপনাকে একটু আগে বলেছিলাম যাদেরকে ব্লিডিং হচ্ছে, অসুবিধা হচ্ছে, ব্লিডিংয়ের কারণটা বোঝা যাচ্ছে না, ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করতে হবে, স্পেকুলাম এক্সামিনেশন করে তাদের সার্ভাইকাল স্মিয়ার করতে হবে, LBC করতে হবে, সমস্তগুলো কিন্তু এখানে করা হয়। এবং যেটা একটা ল্যাবরেটরির যা যা করণীয়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আপনি একটু আগে বলছিলেন আমাদের যেটা কথা যে জন্মগত ত্রুটির যে টেস্টগুলো, সমস্তগুলো আমাদের এখানে হয়। ডুয়াল মার্কার টেস্ট, NT নিউক্লিয়ার ট্রান্সলেশন টেস্ট, অ্যানোমালি স্ক্যান, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, NIPT, সমস্ত কিছু আমাদের কিন্তু এই একটা ছাদের তলায় একই সাথে সমস্ত ক্ষেত্রে হয়। এবং আপনাকে ওখানে কতক্ষণ পাওয়া যায় এবং কোন কোন দিনে অ্যাভেলেবেল আপনি সেটাও যদি। আমি সাধারণত বিকাল 5টা থেকে রাত 11:30 থেকে 12টা, কখনো কখনো 12:30 হয়ে যায়, মানে বিকালটা আমি ওখানেই থাকি। ওটাই আমাদের, আমি একমাত্র ওখানেই বসে। যে কেউ আসলেই আপনাকে পাবে, যে কেউ এলেই এই সময়টাতে পাওয়া যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যে বাচ্চা নড়ছে না, বাচ্চার কোনো অসুবিধা হয়েছে,
সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ইভ্যালুয়েট করতে পারি, ওখানে সেই ব্যবস্থা আছে। একটা কোশ্চেন আপনি করেছিলেন যেটা আমি একটু বলতে চাই, যে কন্ট্রাসেপশন একটা যারা নিউলি ম্যারিড কাপল, কন্ট্রাসেপশন আর একটা মায়েদের খুব দরকার হয়, যেটা হচ্ছে আমি বিশেষ করে আমাদের প্র্যাকটিসে দেখেছি যে একটা বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরবর্তীতে কিছুদিন মাসিকের বা মেনস্ট্রুয়েশনের গন্ডগোল থাকে, ঠিক সেই সময়ে আবার প্রেগনেন্সি নিয়ে মায়েরা চলে আসে 3-4 মাস বা 5 মাস, 6 মাস, 7 মাসে। আর এই বাচ্চাগুলো 100% অলমোস্ট ইজ আনওয়ান্টেড, মারা চায় না বা এই একটা ছোট বাচ্চা, আমরাও তেমন কিন্তু করি যে এক্ষুনি আবার একটা বাচ্চা কেন নেবে, এটা সত্যি। সেই জন্যে যাদের জাস্ট ডেলিভারি হয়েছে তাদের কিন্তু কন্ট্রাসেপশন নেওয়া ভীষণ জরুরি, ভীষণ। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো পথ আছে, যেমন যে কোনো ডেলিভারি হসপিটালে যদি হয়, আমরা কিন্তু ডেলিভারির পরই PPIUCD বলে একটা গভর্নমেন্টের প্রোগ্রাম চলছে, যেটা অত্যন্ত ভালো প্রোগ্রাম, সেটাকে কিন্তু সবার নেওয়া উচিত। তার মানে ডেলিভারির পরই প্লাসেন্টা বেরোনোর পরই আমরা বলি পোস্ট প্লাসেন্টাল উইদিন 10 মিনিটস, তাকে ইমিডিয়েট বলা হয়, আমরা দিতে পারি। উইদিন 48 ঘন্টার মধ্যেও কিন্তু আমরা এই একটা IUCD যদি জরায়ুর মধ্যে অন্য কোনো পথ নেই, ডেলিভারির পরে আমরা ওখানেই দিয়ে দিলাম, সেটাতে কিন্তু বাচ্চা আসবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং যেহেতু এটা কোনো মেডিসিন নয়, এটাই কোনো সাইড এফেক্ট অ্যাবসলিউটলি কিছু নেই। মাদের এই ব্যাপারে একটু বেশি করে চিন্তা ভাবনা করা উচিত, এটা একটা। যদি যারা এটা না নিতে চান তাদের জন্য আমরা একটু বলে নিই যে নন হরমোনাল কিছু প্রিপারেশন আমাদের আছে। সহেলি বলে একটা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, অথবা সেন্ট প্রমাণ বাইরেও কিনতে পাওয়া যায়, এটা কিন্তু তখন থেকেই দেওয়া যায়। নেক্সট হচ্ছে শুধু প্রোজেস্টেরন পিল, প্রোজেস্টেরন অনলি পিল। এটা যদি বাচ্চা দুধ খায় বা বাচ্চা নিজে থেকে ল্যাকটেশন চলছে, তো আমরা যে কোনো সময় থেকে শুরু করতে পারি। ইউজুয়ালি আমরা 60 ডেজ থেকে শুরু করি। প্রোজেস্টেরন ইনজেকশন, ডিপো-প্রোভেরা বা ছায়া, এটা কিন্তু দেওয়া হয়। এই ডিপো-প্রোভেরা ইনজেকশন খুব ভালো, খুব ভালো, এটা এভরি 3 মান্থস দেওয়া হয়। প্রবলেম এই সময় কি হয়, যে মায়ের বেবি রয়েছে সে রেগুলারলি অন্য ওষুধ খেতে ঠিক পারে না, বাচ্চা রয়েছে, তার অসুবিধা থাকে, মা সব ভুলে যায়। সেক্ষেত্রে এই ধরনের ইনজেকশন বা জরায়ুর মধ্যে কিছু দিয়ে দেওয়াটা সব থেকে ভালো। আর আমি যে হসপিটালে আছি, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, ওখানে একটা পাইলট প্রজেক্ট চলছে, ওটা দারুণ জিনিস। আমরা সবাইকে এবং অল ইন্ডিয়াতেও আমরা পাবলিশ করেছি যে একটা মাদুলি টাইপের জিনিস, আমাদের বলাই আছে মাদুলিতে বাচ্চা থাকে। কিরকম সেটা একটা ইমপ্ল্যান্ট, যেটা মায়েদের যে নন ডমিনেন্ট হ্যান্ড, মানে ইউজুয়ালি বা হাতের বাহুতে একটা ছোট্ট একটা ম্যাচ স্টিকের মতো জিনিস দিয়ে দেওয়া হয়। সেটা কিন্তু ডেলিভারির পরপরই দেওয়া যায়, যে কোনো সময় দেওয়া যায়। এতে করে কিন্তু 100% বেবি 3 বছরের জন্য আসবে না। 3 বছর পরে ইউ রিমুভ ইট এবং একটা বাচ্চা নিন। একটা বাচ্চার পরে 3 বছর পরে আর একটা বাচ্চা আসাটা সঠিক আমরা বলি। সেক্ষেত্রে ডেলিভারির পরপরই কিন্তু ল্যাকটেটিং মাদার্সদের জন্য কন্ট্রাসেপশন ইজ ভেরি এসেন্সিয়াল। এবং এই সময় আমি আরেকটু বলে রাখি যে আমরা খুব চিন্তিত সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। তো প্রেগন্যান্সিতে ইউজুয়ালি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আমরা অ্যাভয়েড করি, নিলে কোনো ক্ষতি নেই, বাট অ্যাভয়েড করি। ডেলিভারির পরপরই কিন্তু আপনারা অবশ্যই সার্ভাইকাল ক্যান্সারের চিন্তাভাবনা, ভ্যাকসিনের চিন্তাভাবনা করবেন, এটা আমার আবেদন। RSV হেলথ কেয়ার ব্যারাকপুরের বুকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা প্রদান করছে, যা ব্যারাকপুরের বুকে প্রথম। এখানে রয়েছে মাল্টি স্পেশালিটি হেলথ ক্লিনিক, রয়েছে অ্যাডভান্স প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তির যন্ত্রের দ্বারা শরীর পরীক্ষা, EMG, NCV, EV, EEG, এছাড়াও রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, এছাড়াও রয়েছে ডে কেয়ার সার্ভিস। এক্স-রে করার জন্য রয়েছে এখানে সবচেয়ে উন্নত মানের আধুনিক যন্ত্র, রয়েছেন একাধিক বিশিষ্ট রেডিওলজিস্ট। বিভিন্ন ধরনের পরীক্ষা যত্ন ও তৎপরতার সঙ্গে এই RSV হেলথ কেয়ারে করা হয়। বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রণব কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই আধুনিক RSV হেলথ কেয়ার। এখানে রয়েছে নিজস্ব ফার্মাসি। এখানে বিভিন্ন রোগের একাধিক বিশিষ্ট চিকিৎসক দেখানোর সুযোগ রয়েছে। আপনার
কাছেই রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা। ঠিকানা 4022/1 SMP সরণি, আদভিক হাইটস, 3rd ফ্লোর, ওল্ড দেবশ্রী সিনেমা হল, ব্যারাকপুর, পিন 700120। বুকিং ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9147049552, 9147049551।